সুস্বাগতম। সতীশচন্দ্র দাশগুপ্ত ছিলেন নিরলস সাধনায় বিস্ময়কর প্রতীক। দেশবাসীর স্নেহলাভে বঞ্চিত হননি এবং সেটি ছিল তার সবচেয়ে বড় স্বীকৃতি আর সম্মান। অবশ্য আজীবন গঠনমূলক সেবাকার্য ও পল্লী উন্নয়নে বৈজ্ঞানিক প্রয়োগ পদ্ধতি আবিষ্কারের জন্য 1978 খ্রিস্টাব্দে তাকে যমুনালাল বাজাজ পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। সতীশচন্দ্র দাশগুপ্ত হলেন একজন রসায়নবিদ ও প্রখ্যাত গান্ধীবাদী নেতা। সুলেখাকারী প্রস্তুতকারী ফর্মুলা সৃষ্টিতে সতীশচন্দ্রের অবদান রয়েছে। এই প্রখ্যাত গান্ধীবাদী নেতাকে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো রসায়নবিদ সতীশচন্দ্র দাশগুপ্ত। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র দাশগুপ্তের পরিবারের আদি নিবাস ছিল ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমার সহদেবপুর গ্রামে, কিন্তু তার পিতা ঈশানচন্দ্র সহদেবপুর থেকে চলে আসে রংপুর জেলার কুড়িগ্রামে বসবাস করতে আরম্ভ করেন। সতীশচন্দ্রের পিতা পূর্ণচন্দ্রের 6 কন্যা ও 4 পুত্র। সতীশচন্দ্র দ্বিতীয় সন্তান। তার বড় ছিলেন তার এক দিদি। ঈশানচন্দ্র ছিলেন কবিরাজ, পূর্ণচন্দ্র ছিলেন ডাক্তার। 1881 খ্রিস্টাব্দে কুড়িগ্রামে সতীশচন্দ্রের জন্ম। 1896 সালে কোচবিহার হাইস্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষা পাস করে তিনি কলকাতায় এসে কলেজে ভর্তি হন এবং ওখান থেকে বিজ্ঞানী ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করেন। রিপনে তার অন্যতম শিক্ষক ছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন এবং ওখান থেকে 1901 খ্রিস্টাব্দে বিএসসি পাস করেন। প্রেসিডেন্সি তিনি শিক্ষক হিসাবে পেয়েছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং জগৎচন্দ্র বসুকে। প্রথম থেকে তিনি প্রফুল্লচন্দ্রের উপর নজর পড়ে শিক্ষক মহাশয়ের। বিজ্ঞানে স্নাতক হয়ে বেরোনোর কিছুদিন পরেই আচার্য রায় তার প্রিয় ছাত্রটিকে তার দ্বারা সদ্য প্রতিষ্ঠিত রয়্যাল বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কসের ফ্যাক্টরিতে সুপারিনটেন্ডেন্ট হিসাবে নিয়ে নেন। সেখানে তিনি সহকর্মী হিসাবে পেলেন রাজশেখর বসুকে, যিনি পরে হাস্যরসের সাহিত্যিক হিসেবে খ্যাতি লাভ করেন। 1906 খ্রিস্টাব্দ থেকে 1920 খ্রিস্টাব্দ পর্যন্ত একটানা 18 বছর সতীশচন্দ্র বেঙ্গল কেমিক্যালে ছিলেন এবং একের পর এক উদ্ভাবন করতে থাকেন। তার মধ্যে অন্যতম হল ফায়ার কিং অগ্নি নির্বাপক। 1914 খ্রিস্টাব্দে 18 খ্রিস্টাব্দে মহাযুদ্ধের সময় বিলেত থেকে অগ্নি নির্বাপক আসা বন্ধ হয়ে যায়, অথচ এর দেশে গভর্নমেন্টের তখন অনেক জিনিসের দরকার। বেঙ্গল কেমিক্যাল সে সময় লক্ষ লক্ষ টাকা সতীশচন্দ্র উদ্ভাবিত অগ্নি নির্বাপক সরকারকে সরবরাহ করে। আচার্য রায়ের নির্দেশ ছিল যে বেঙ্গল কেমিক্যাল কেউ কিছু উদ্ভাবন করলে তার বিক্রির অর্ধেক অংশ সে কমিশন হিসাবে পাবে। প্রায় 100 বছর আগে তখনকার দিনেই সতীশচন্দ্র লক্ষাধিক টাকা অর্জন করেন ফায়ার কিং বিক্রির কমিশন থেকে। ইতিমধ্যে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় থেকে ভারতের দিকে ফিরে এসেছেন। 1921 খ্রিস্টাব্দে তার নেতৃত্বে প্রথম অহিংস সহযোগ আন্দোলন শুরু হয়। সারা দেশে এক নতুন উৎসাহ উদ্দীপনার সঞ্চারিত হলো। ওই বছরই গান্ধীজি কলকাতায় এসে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়িতে ওঠেন তিলক মহারাজ তহবিলে অর্থ সংগ্রহ করার জন্য। তখনই সতীশচন্দ্র তার পত্নী হেমপ্রভা দেবী গান্ধীজির সঙ্গে পরিচিত হন। অল্প দিনের মধ্যেই পরিচয় সতীশচন্দ্রের সমস্ত জীবনধারায় আমূল পরিবর্তন এনে দেয়। সতীশচন্দ্র গান্ধীজির গঠনমূলক কর্মের কেন্দ্রবিন্দু চরখার প্রতি আকৃষ্ট হন এবং আচার্য রায়ের সক্রিয় সমর্থন সহযোগিতায় বেঙ্গল কেমিক্যাল কর্মীদের মধ্যে চরখা চালু করেন। 1922 খ্রিস্টাব্দের লেখনী রং অল্প খরচে এবং সহজে চরখায় কাটা সুতো এবং তাতে বোনা খদ্দর রং করার পদ্ধতি বর্ণনা করা হয় সেই বইতে। পরের বছর 1923 খ্রিস্টাব্দে কংগ্রেসের কোকনদ অধিবেশনে আচার্য রায়
খদ্দর প্রদর্শনী উদ্বোধন করেন এবং ওইটিকে কেন্দ্র করে সতীশচন্দ্র হেমাপ্রভা দেবীর সঙ্গে গান্ধীজির সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ক্রমে সতীশচন্দ্র সিদ্ধান্ত নেন তিনি বেঙ্গল কেমিক্যালের চাকরি ছেড়ে গান্ধী আন্দোলনে যোগ দেবেন। এই সিদ্ধান্ত অনুযায়ী 1925 খ্রিস্টাব্দে খাদি প্রতিষ্ঠান স্থাপন করেন, যার প্রধান লক্ষ্য ছিল গান্ধীজি প্রবর্তিত গঠনমূলক কর্মকাণ্ড ও কুটির শিল্পের প্রসারণ এবং গান্ধী নির্দেশিত অহিংসা পন্থায় স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ। 1927 খ্রিস্টাব্দে কলকাতার উত্তরে সোদপুর খাদি প্রতিষ্ঠান প্রথম কার্যালয় স্থাপিত হয়। মহাত্মা গান্ধী এর সূচনা করেন। 2রা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে খাদি প্রতিষ্ঠানের কলাশালার উদ্বোধন করে 1939 খ্রিস্টাব্দে সোদপুর হয়ে ওঠে গান্ধীজি নিজের কথায় আমার দ্বিতীয় ঘর, মাই সেকেন্ড হোম। 1939, 1945, 1946, 1947 সালে গান্ধী এসে উঠেছিলেন তার প্রিয়সূত সতীশচন্দ্রের খাদি প্রতিষ্ঠানে। এরপর সতীশচন্দ্রের প্রত্যক্ষ পরিচালনায় খাদি প্রতিষ্ঠান তথা নিয়ন্ত্রণ পূর্ববঙ্গের বিভিন্ন জেলায় খদ্দর, ঘানিতে পোষা সর্ষের তেল, দুধজাত বিভিন্ন দ্রব্য এবং ঘি, দই, পনির, কনফেন্স মিল্ক, চরখা সরঞ্জাম, তাঁত ইত্যাদি তৈরি কেন্দ্র স্থাপন করেন। আর সোদপুরের প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় তৈরি হওয়া হতো গাছগাছরা থেকে তৈরি সস্তা দামের কিছু উপকারী ভেষজ, ঔষধ, শিপ, রেমেডিস। ওই ওষুধগুলি শুধু বাংলায় নয়, বাংলার বাইরেও প্রচুর বিক্রি হতো। সোদপুরের চরখা ও তৈরি হতো। সোদপুরে তার উদ্ভাবিত জিনিসের মধ্যে দুটির হিসেবে উল্লেখযোগ্য একটি মাত্র 2.5 টাকা দামের বাঁশের চরখা তৈরি, 2 খুব সস্তা গোবর গ্যাস নির্মাণ প্লান্ট, যাতে গ্রামের লোক তাদের গরুরা যে গোবর দেয় তা থেকে মিথেন গ্যাস উৎপাদন করে নিজেদের রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানিটুকু নিজেরাই পেতে পারে। 1942 খ্রিস্টাব্দে যখন এশিয়া জাপানি আক্রমণের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে, তখন পাবনা জেলায় কতকগুলি এলাকায় ব্রিটিশ সরকারি যুদ্ধের প্রয়োজনে ক্ষতিপূরণে কৃষকদের জমি দখল করতে থাকে। সতীশচন্দ্রের প্রতিবাদী প্রতিনিধি সত্যাগ্রহ গড়ে তোলেন এবং এই জন্য সরকার তাকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করে। জেলে থাকাকালীন সতীশচন্দ্র তার বিখ্যাত বই দি কাউ ইন ইন্ডিয়া লেখেন। দ্বিতীয় খণ্ডের সম্পূর্ণ এই বইটি আজও প্রামাণ্য গ্রন্থ হিসেবে স্বীকৃত। প্রসঙ্গ উল্লেখ করা দরকার, সতীশচন্দ্র কাউ ইন ইন্ডিয়া ছাড়াও অনেক বই লিখেছেন এবং গান্ধীজি লেখা বহু বইয়ের বাংলা অনুবাদ করেছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখনীয় হল দি হোম অ্যান্ড ভিলেজ ডক্টর। গ্রামে যেসব গঠনকর্মী কাজ করবেন তারা যাতে গ্রামের লোকের রোগ ব্যাধির চিকিৎসা করতে পারেন তার জন্য বিশাল বইটি লেখা। এতে অ্যানাটমি, ফিলোলজি ও থেকে রোগী পরীক্ষা, রোগ নির্ণয়, চিকিৎসার পূর্ণাঙ্গ নির্দেশ আছে। এবং শুধু গাছগাছরা নয়, এখানকার দিনের আধুনিক এলোপ্যাথিক ঔষধের ব্যবহারের পদ্ধতিও তাতে বিস্তৃতভাবে লেখা আছে। সতীশচন্দ্র রাষ্ট্রবাণী নামে একটি সাপ্তাহিক পত্রিকা বের করেছিলেন প্রথমবার 1930 খ্রিস্টাব্দে প্রথম দশকে, দ্বিতীয়বার 1940 খ্রিস্টাব্দের প্রথম দশকে এবং শেষবার 1970 দশকে। সোদপুরের খাদি প্রতিষ্ঠান ছাড়াও সতীশচন্দ্র পুরো কলকাতা ট্যাংরা অঞ্চলে কটেজ ট্রেনিং ইনস্টিটিউট নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। সেখানে মরা গরু, মোষ, ছাগল চামড়া ট্রেন করা হতো। তাদের মাংস থেকে মিট মিল, হাড় গুঁড়ো থেকে বোন মিল তৈরি হতো। ভেজিটেবলস ট্রেনিং, ফ্রম ট্রেনিং 2 হতো। কটেজ ট্রেনিং উৎপন্ন চামড়া এত উৎকৃষ্ট মানের ছিল যে বিদেশে রপ্তানি হতো। 1946 খ্রিস্টাব্দে নোয়াখালী ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার পর মহাত্মা গান্ধী নোয়াখালীতে তার ঐতিহাসিক শান্তি মিশনে যান। তখন সতীশচন্দ্র খাদি প্রতিষ্ঠানে একদল কর্মী নিয়ে গান্ধীজির সঙ্গে নোয়াখালী যান। তার গ্রাম থেকে গ্রাম যাত্রার সমস্ত ব্যবস্থা করেন। গান্ধীজি বলেছিলেন অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি নোয়াখালী ত্যাগ করবেন না। কিন্তু 47 সালের জানুয়ারি বিহারে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে সৈয়দ মোহাম্মদ এসে গান্ধীজিকে বিহারে নিয়ে যান। গান্ধীজি সতীশচন্দ্র সহ তার সহকর্মীদের বলে যান তিনি বিহার থেকে আবার ফিরে আসবেন এবং তারা
যেন সেই নোয়াখালী ছেড়ে না যান। ঘটনা চক্রে গান্ধীজির আর নোয়াখালীতে ফেরা হয়নি, সে আর এক কাহিনী। কিন্তু অন্যরা সবাই রয়ে গেলেন। সতীশচন্দ্র খাদি প্রতিষ্ঠানের কাজে মাঝে মাঝে অল্প দিনের জন্য কলকাতা আসতে হতো। আবার আসার পর ভারত পাকিস্তান ভিসা পাসপোর্ট চালুর ব্যবস্থা চালু হয়ে গেল। সতীশচন্দ্র পাকিস্তানি পাসপোর্টের জন্য আবেদন করলেন। পাকিস্তান সরকার তাকে পাকিস্তানি নাগরিক বলে মানল না। বলল, আপনি ভারতীয় নাগরিক, ভারতীয় পাসপোর্ট নিয়ে আবেদন করুন, আমরা আপনাকে ভিসা দেব না। সতীশচন্দ্র, আমার জন্ম এইখানে, যেটা আজ পাকিস্তান, আমার কর্মক্ষেত্র পাকিস্তান, আমি পাকিস্তান পেনশনার্স অ্যান্ড উইভার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, অতএব আমি জন্মসূত্রে ও কর্মসূত্রে পাকিস্তানের নাগরিক, কাজেই আমাকে পাকিস্তানি পাসপোর্ট দিতে হবে। এই দ্বন্দ্বের ফলে শেষ পর্যন্ত তার আর পাকিস্তান ফেরা হয়নি, তিনি ভারতেই রয়ে গেলেন। আগেই উল্লেখ করা হয়েছে খাদি প্রতিষ্ঠানের উৎপাদন কেন্দ্রগুলি পূর্ববঙ্গে। সেখানে উৎপন্ন কৃষিজাত পণ্য কলকাতায় বিক্রি হতে আসত। 1947 দেশবিভাগের পরস্পরের মধ্যে বৈরী স্থাপনের ফলে দুটো রাষ্ট্র হয়ে গেল, ভারত ও পাকিস্তান। এই বৈরিতার ফলে পূর্ববঙ্গ থেকে আসা পণ্য বন্ধ হয়ে গেল। আর কিছুদিন পরে সতীশচন্দ্র চলে যান বাঁকুড়ার গোগরা গ্রামে। সেখানে নতুন করে জমি কিনে শুরু হয় তার জীবনের শেষ কর্মযজ্ঞ। অনুর্বর রুক্ষ মাটির জায়গা বাঁকুড়ার চাষ করা দুঃসাধ্য ছিল, কারণ সেখানে মাটি জল ধরে রাখতে পারত না। সতীশচন্দ্র গবেষণা করে বার করে ওই মাটিকে কী করে জল ধারণের যোগ্য করা যায়, ওই মাটিতে চাষ করা কী করে যায়। সকলে অবাক করে দেখে দিয়েছিলেন বাঁকুড়ার মাটিতে ফসল ফলানো যায়। 1979 সালে 24 ডিসেম্বর মধ্যাহ্নে বাঁকুড়া হাসপাতালে অসাধারণ ব্যক্তিত্বে দীর্ঘ কর্মজীবনের অবসান হয়। তার পত্নী হেমপ্রভা দেবী কনিষ্ঠ পুত্র অরুণচন্দ্র আগেই প্রয়াত হয়েছিলেন। শেষ জীবনে কল্যাণ বিশ্ববিদ্যালয়ে তিনি সম্মানসূচক ডক্টর ডিগ্রি পেয়েছিলেন। লেখক বরুণ দাশগুপ্ত একজন সাংবাদিক। তিনি প্রেক্ষিত কলকাতার আজকাল পত্রিকায় কাজ করতেন। পরে তিনি হিন্দু পত্রিকায় পৃষ্ঠাকারের দায়িত্বে নিয়ে অসমে থাকতেন। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত সাংবাদিক। সতীশচন্দ্রের ভ্রাতুষ্পুত্র বরুণ বাবু। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে পড়ে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না যেন।